আজকে হচ্ছে 13ই মার্চ 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 32তম ক্লাস এবং দণ্ডবিধির 11তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 13 নং প্রশ্ন। 13 নং প্রশ্নটা সবাই বের করেন। 13 নং প্রশ্নে আলোচনা করা হয়েছে, দেখেন যে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখপূর্বক প্রতারণা, চিটিং বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট বিশ্লেষণ করুন, বা দৃষ্টান্ত সহকারে মিথ্যা পরিচয় প্রতারণা। তো আগে আমরা উত্তর পড়ে আসি, উত্তর পড়ার পরে এখানে এসে আমরা প্রশ্নের সাথে উত্তর মেলানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদের মনে মনে আছে অবশ্যই যে গতদিন আমরা আহ, চুরি পড়েছিলাম। চুরি পড়েছি 378 থেকে 382। এরপরে পড়েছিলাম বলপূর্বক গ্রহণ বা আপনার চাঁদাবাজি, এটা ছিল 383 থেকে 389। 383 থেকে 389, যদিও আমরা পড়েছি 387 পর্যন্ত। তারপরে আমরা পড়েছিলাম দস্যুতা এবং ডাকাতি। দস্যুতা এবং ডাকাতি আছে 390 থেকে 402 ধারা পর্যন্ত। কত বলেন? 390 থেকে 402 ধারা পর্যন্ত। তো আজকে আমরা প্রতারণা আছে, যদিও প্রতারণাটা পরে পড়বো। আগে আমাদের উত্তরপত্রের যেখানে আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আছে, সেখানে একটু চলে আসে। 3 নাম্বার প্রশ্নের উত্তরে দেখেন যে এখানে আছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য। তো তারপরে আছে দেখেন অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ আছে কিনা দেখেন। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। শুনেন, আমাদের এই দণ্ডবিধির 403 ধারা থেকে 409 ধারা পর্যন্ত, কত কত ধারা বলেন? 403 ধারা থেকে 409 ধারা পর্যন্ত এই যে যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। কি বলেন? ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন এই অধ্যায়ে দুইটা অপরাধ আলোচনা করেছে। কয়টা? দুইটা। দুইটা অপরাধ, একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ। হ্যাঁ, আরিফ সাহেব বলেন। তাহলে এই অধ্যায়টার নাম হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, কিন্তু এই অধ্যায়ে দুইটা অপরাধ আছে। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটারে বলে ডিসঅনেস্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটা আছে 403 আর 404। 403 আর কত? 404। আর একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এটা আছে 405 থেকে 409। আবারও বলি, এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? হ্যালো? ক্লিয়ার স্যার, জি ক্লিয়ার। স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার। ধন্যবাদ। ক্লিয়ার শুনতে না পারলে জানেন। তাহলে এই যে যে অধ্যায়টা, এই অধ্যায়ের নাম হচ্ছে কি? ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, মানে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। এই অধ্যায়টা হচ্ছে 403 থেকে কত? 409। 403 থেকে 409, এই 403 থেকে 409 এই অধ্যায়ে কয়টা অপরাধ আছে? দুইটা। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আর একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, এটা আছে 405 থেকে 409। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আছে 403 এন্ড 404। বুঝেছেন? অধ্যায়ের নাম ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, কিন্তু দুইটা অপরাধের প্রথম যেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটার ইংরেজি নাম হচ্ছে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। শুধু অধ্যায়তে ক্রিমিনাল আছে আর অপরাধে আছে কি? অসাধু। আর বাকিটা কিন্তু একই। তো এই জিনিসটা আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষার প্রিলিমিনারি প্রস্তুতি নিয়েছিলাম, খুব ভালোভাবে পড়ছি, বারবার পরীক্ষায় এসেছে যে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বলতে দুইটা অপরাধ বোঝায়: ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি এন্ড ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটা আসলে কি? গতদিন আমরা দেখেন, আমরা চুরি জেনেছি, আমরা চাঁদাবাজি জেনেছি, আমরা ছিনতাই জেনেছি, আমরা ডাকাতি জেনেছি। চুরি কি? যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি কারো দখলতে, মানে তার সম্মতি ছাড়া একটু হলেও স্থানান্তর করে, সেটা বলে চুরি। আচ্ছা, চাঁদাবাজি কি? যখন কাউরে কোনো ক্ষতির ভয় দেখাইয়া বা দূরবর্তী, ভয়টা দূরবর্তী ভয় দেখায়, তার কাছ থেকে মূল্যবান কোনো কিছু জামানত আদায় করা হয়, এটা বলে কি? চাঁদাবাজি। দস্যুতা কি? চুরি বা চাঁদাবাজিতে যখন মৃত্যু, আঘাত, বেআইনি বাধা বা তাৎক্ষণিক ভয় দেখানো হয়, তখন সেটা হয় কি? দস্যুতা বা ছিনতাই। আর ডাকাতি কি?
ছিনতাইটা যখন 5 বা ততোধিক ব্যক্তি করে তখন সেটাকে বলে কি? ডাকাতি। তাহলে এখন আমরা যে অপরাধটা করব সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এখানে না খণ্ডীয় হবে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ জিনিসটা আসলে কি? এটা সম্মতি সহ হতে পারে, সম্মতি ছাড়াও হতে পারে। আপনি একজনের কাছ থেকে 5,000 টাকা ধার নিছেন যে ভাই আমার খুব বিপদ চলতেছে, বার কাউন্সিল ফর্ম পূরণ করবো, 5,000 টাকা দেন, আমি সামনে আপনারা দিয়ে দিব। এই 5,000 টাকা নেওয়ার পরে আপনি আর জীবনে তার টাকা ফেরত দেন নাই, এটা কি? এটা চুরি না, এটা কি? আত্মসাৎ। আমি যার যার কাছে ফি দিব, ফি পাবো আর কি, আপনারা বলেন আজ দেই কাল দেই দেবো দেবো করে আর জীবনে কি দেন নাই। তো এটাও অসাধুভাবে সম্পত্তি কি? আত্মসাৎ। কেউ আত্মসাৎ করেন না। হ্যাঁ হ্যাঁ। তো 406 সাথে 420। আচ্ছা এখানে 400 403টা হচ্ছে, আমরা যেটা পড়বো সেটা হলো 403, মানে একজনের সম্মতি নিয়ে তার কাছ থেকে আপনি কোনো সম্মতি নিছেন, সম্মতি না নিয়ে যদি নিতেন তাহলে তো সেটা আত্মসাৎ হতো না, সেটা হয়ে যেত কি? চুরি। তাহলে সম্মতি নিয়ে আপনি আর কোনোদিন ওই টাকা বলেন, বই বলেন, বা যে কোনো জিনিসপত্র বলেন, এই জিনিস আর কোনোদিন কি ফেরত দেন নাই। তাহলে আত্মসাৎ সম্মতি সহ হতে পারে, আবার আত্মসাৎ সম্মতি ছাড়াও হতে পারে। রাস্তায় 5,000 টাকা আমি ফেলানো পাইছি, কুড়িয়ে পাইছি, পাওয়ার সাথে সাথে ঈদের শপিং করে ফেলাইছি, কে মালিক কি এটা জীবনেও খোঁজার চেষ্টা করি নাই, কি করেছি? আত্মসাৎ। রাস্তায় একটা সোনার চেন পাইছি, কে মালিক খোঁজার চেষ্টা করি নাই, কি হয়েছে? আত্মসাৎ। বুঝতে পারছেন? তো তাহলে কি বোঝা গেল? আত্মসাৎ সম্মতি সহ হতে পারে, আত্মসাৎ কি সম্মতি ছাড়া হতে পারে। ইভেন স্বল্প সময়ের জন্য আত্মসাৎ হতে পারে। কিভাবে? আপনি একটা ধরেন, আমি এইভাবে বলি যে একটা মোটর বাইক পাইছেন, মোটর বাইক পাওয়ার পরে মোটর সাইকেল, আপনি ভাবলেন যে আসল মালিক কে পরে খুঁজবানি, আগে আমি 1 মাস চালাই। তাহলে 1 মাস আপনি চালানোর পরে আসল মালিককে খুঁজে দিয়ে দিলেন, বাট 1 মাস আপনি ইন্টেনশনালি রেখেছিলেন, ইন্টেনশনালি রেখেছিলেন, এটাও কি? আত্মসাৎ। বুঝতে পারছেন? 50,000 টাকা পাইছেন, 50,000 টাকা পাওয়ার সাথে সাথে আগে 50,000 টাকা আপনার দোকানে ইনভেস্ট করছেন যে ভবিষ্যতে যদি কেউ দাবি করতে আসে তাহলে আমি টাকাটা দিয়ে দিব, সমস্যা নাই, বাট আপাতত আমার দোকানে মানে ইনভেস্ট করি। এটাও এই স্বল্প সময়ের মধ্যে যদি আপনি করে থাকেন, এটাও কি বলেন? আত্মসাৎ। জি আরিফ সাহেব, পাইছি, করে রাখবেন। জি। তো তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আত্মসাৎ সম্মতি সহকারেও হতে পারে, আবার কি সম্মতি ছাড়াও হতে পারে। আত্মসাৎ আমরা একটু পড়া শুরু করি। দেখেন দণ্ডবিধির 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা ও শাস্তি প্রদান করা হয়েছে, এবং আর একটা ব্যতিক্রম হলো এই 403 ধারায় সংজ্ঞাও দিছে, 403 ধারায় কি শাস্তিও দিছে। দণ্ডবিধির খুব কম ধারা আছে যেখানে সংজ্ঞা এবং শাস্তি একসাথে দেওয়া হয়েছে। 403 ধারা অনুযায়ী অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ অর্থ হলো অসাধুভাবে গোলবেন এমন কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ করা, এর আর এক নাম হচ্ছে তছরূপ, তা নিজ ব্যবহারে পরিণত করা হলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে কি হবে? গণ্য হবে। শর্ত বা উপাদান সমূহ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের অপরাধ সংগঠন হয়েছে বলে গণ্য হবে যদি নিম্নলিখিত শর্ত পূরণ করা হয়। কি কি? অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে অন্যের সম্পত্তি কি করেছে? আত্মসাৎ করেছে। কি সম্পত্তি বলেন তো? অস্থাবর সম্পত্তি হতে হবে। সম্পত্তিটি নিজ ব্যবহারে অসাধুভাবে কি করেছে? পরিণত করেছে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এটা করলেন সম্মতি সহ, বাকি সম্মতি ব্যতীতও হতে পারে। বলেন তো চুরি কি সম্মতি সহ না ছাড়া? চাঁদাবাজি সম্মতি সম্মতি ছাড়া। নিতে কি দেখি? ভয় দেখাইয়া। দস্যুতা সম্মতি আদায় করছে কিভাবে? ভয় দেখাইয়া। আর ভয় এই দেখে যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা সম্মতি থাকতেও পারে, আবার কি নাও থাকতে নাও থাকতে পারে। পারে। উদাহরণে চলে আসি আমরা। দেখেন উদাহরণ যে করিম কবিরের নিকট থেকে দোল দিবেন 2টি বস্তা নিয়ে যায় এবং পরবর্তীতে ফেরত না দিয়ে কি করে দেয়? বিক্রয় করে দেয়। এক্ষেত্রে করিম অসাধুভাবে সম্পত্তি কি করেছে? আত্মসাৎ করেছে। যদি করিম কবিরের কাছ থেকে এই 2টা বস্তা কবিরের সম্মতি ছাড়া নিয়ে যেত তাহলে কি হতো? সম্মতি ছাড়া নিয়ে গেলে কি হতো? না, চুরি চুরি। সম্মতি ছাড়া তার দখলতে নিয়ে গেলে কি হতো? চুরি। চুরি। করিম যদি খবিরে বলতো যে 2টা বস্তা যদি আমারে না দাও তাহলে 1 মাসের মধ্যে বস্তায় ভরে তোমার পানিতে ফেলাই দেবো, এবং বস্তা ধরে ঠিকই পানিতে দিয়ে দিছে, কি হইছে? চাঁদাবাজি।
আর বললো যে 2টা বস্তা যদি এখন না দিস তাহলে এখনই তোর বস্তার ভিতরে ভরবো, তাহলে কি হয়ে দস্যুতা। যাবে বলেন? দস্যুতা। দস্যুতা। আর যখন এই দস্যুতাটা করবে 5 বা ততোধিক, তখন কি হয়ে যাবে? ডাকাতি। ডাকাতি। এখন স্যার বস্তার জন্য ডাকাতি করবে? আচ্ছা, তো তাহলে ব্যাখ্যা একটা একটু দেখি, দেখেন। প্রাথমিকভাবে আন্ডারলাইন করবেন, সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ অসাধুভাবে আত্মসাৎকরণ না, বরং সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ করে বা পেয়ে পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা হলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। যেমন করিম রাস্তায় 1000 টাকা পেল এবং মালিককে সেটা ফেরত দিবে বলে গ্রহণ করলো, কিন্তু সে টাকা ফেরত না দিয়ে নিজ ব্যবহারে কি করলো? পরিণত করলো। করিম যখন টাকাটা গ্রহণ করেছে ততক্ষণ পর্যন্ত কোনো কি করে নাই? অপরাধ করে না। যতক্ষণ পর্যন্ত সে টাকাটা হাতে নিছে ততক্ষণ পর্যন্ত তার কোনো অপরাধ হয় না, কিন্তু যখন টাকাটা নিজ ব্যবহারে পরিণত করেছে তখন করিম টাকাটা অসৎভাবে আত্মসাৎ করেছে বলে কি হবে? গণ্য হবে। এখন একটা জিনিস এভাবে মনে রাখবেন, এমসিকিউর সময় আমরা পড়েছি, বা এইরকম যদি বলে যে করিম 1000 টাকা পেয়েছে, পাওয়ার পরে নিজ প্রয়োজনে সেটা খরচ করেছে, আবার আহ সেই টাকাটা যার টাকা কয়দিন পর তারা দিয়ে দিছে, বলেন তো এটা আত্মসাৎ হয়েছে কিনা? হয়েছে স্যার। নিজ প্রয়োজনে। এখন যদি সরল বিশ্বাসে নিজের প্রয়োজনে খরচ করে তাহলে কি হয় নাই? আত্মসাৎ হয় নাই। কিন্তু ওই নিজ প্রয়োজনটা যদি মানে অসাধু ভাবে করে, মানে মনের ভিতরে একটা খারাপ বুদ্ধি ছিল, তাহলে আবার কি হয়েছে? আত্মসাৎ আত্মসাৎ। হয়েছে। ঠিক। তাহলে 2 নম্বর ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, যে যদি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সাময়িক সময়ের জন্য অসৎভাবে সম্পত্তিটি ব্যবহার করেছে এবং পরবর্তীতে মালিককে কি দিয়েছে? ফেরত দিয়েছে, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেছে বলে কি হবে? গণ্য হবে। তবে সরল বিশ্বাসে ব্যবহার করলে অসাধুভাবে আত্মসাৎ করে গণ্য হবে। এই যে আন্ডারলাইন করেন, কি বিশ্বাসে? সরল বিশ্বাস। সরল বিশ্বাস অনেক বড় একটা রোল প্লে করে। সরল বিশ্বাসে করলে তখন এটা কি হবে? আত্মসাৎ বলে গণ্য হবে না। তবে কিছু কিছু ক্ষেত্র আছে যে জায়গায় সরল বিশ্বাস দেখাইলেও কাজ হবে না, আপনি ব্যতিক্রমের সুবিধা পাবেন না। কত দ্বারা বলেছে মনে আছে? 91 ধারা। কত দ্বারা? 91 ধারা, মানে 91, সম্মতি 91 দ্বারা। সম্মতি দিয়ে কখনো ওটাকে কি করা যাবে না? বৈধ করা যাবে না। সরল যাবে না। বিশ্বাসে যদি গাঁজা খান হবে? হবে না। না। সরল বিশ্বাসে একজনকে খুন করছেন, যে খুন করা যে অপরাধ আমি জানি না, তাহলে হবে না। যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো সেটাকে কি দিতে পারে না? বৈধতা দিতে বৈধতা দিতে পারে পারে না। না। ব্যাখ্যা 3 দেখেন, মৃত ব্যক্তির দখলি সম্পত্তি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করলে, এটা গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির দখলি সম্পত্তি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে কি হবে? গণ্য হবে। ধরেন রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় অনেক লোক হতাহত হয়েছে, অনেক অনেক লোক জায়গায় মারা গিয়েছে। এখন একজন পথচারী যদি ওই যে যারা মারা গিয়েছে তাদের পকেট থেকে টাকা পয়সা বা তাদের পকেট থেকে মোবাইল বা গলার চেন টেন এগুলা নিয়ে যায়, এটা কি চুরি হবে কিনা? মৃত ব্যক্তির দখল থেকে নিলে চুরি হয় না। মৃত ব্যক্তির দখল থেকে আত্মসাৎ। নিলে কি হয়? আত্মসাৎ। বুঝতে পারছেন? অনু বুঝেন নাই? মৃত ব্যক্তির দখল থেকে নিলে কি হবে না? চুরি হবে না। আর মৃত ব্যক্তির তো আর সম্মতি দেওয়ার যোগ্যতা আছে কি? নাই। তো মৃত ব্যক্তির দখল থেকে যদি কেউ কিছু নিয়ে থাকে সেটা চুরি হবে না, সেটা কি? আত্মসাৎ। আত্মসাৎ হবে। আমরা চলে আসি শাস্তিতে। দণ্ডবিধির 403 ধারা অনুযায়ী অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা কি, উভয়। চুরির সাজা কত ছিল? 3 বছর। চুরির সাজা 3 বছর ছিল, 2 না। চুরির সাজা 3 বছর। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের সাজা কত? 2 বছর। 2 বছর। অপরদিকে দেখেন, দণ্ডবিধির 404 ধারা অনুযায়ী মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে মৃত লোকের সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে সাজার পরিমাণ কিন্তু বেশি। কতদিন? 3 বছর। তবে যদি মৃত ব্যক্তির চাকর মনিবের সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, তবে উক্ত চাকর যে কোনো বর্ণনার কত বছর? 7 বছর 7 বছর। পর্যন্ত এবং অর্থদণ্ডে দণ্ডিত হয়। তাহলে সাধারণ ব্যক্তি মৃত ব্যক্তির কাছ থেকে নিলে সাজা 3 বছর। আর যদি তার কর্মচারী নেয় তাহলে কত বছর? 7 বছর। তাহলে আমরা অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা পেলাম 403, সাজাও 403-এ কত বছর? 2 বছর।
আর 404-এ বলছে যে মৃত ব্যক্তির কাছ থেকে নিলে 3 বছর, আর মৃত ব্যক্তির কাছ থেকে যদি কে নাই, তার চাকর বা তার কর্মচারী নেই, তাহলে সাজা কত বছর? 7 বছর। স্যার তাহলে এখানে যে 404-এ যে ওই 3 বছর, ওইখানে যে এবং অর্থদণ্ড, এটা এবংটাই থাকবে স্যার? হ্যাঁ, এবং অর্থদণ্ড মানে হলো যে সে কারাদণ্ডও দিবে, আবার অর্থদণ্ডের নির্দেশ দিবে আদালত। ঠিক আছে স্যার। এবং আছে। জি। তো তাহলে এখন আমরা একটু উপরে চলে আসি, যে অসৎ মানে অপরাধজনক বিশ্বাসভঙ্গ উপরে আলোচনা করছি আমরা, একেবারে এই প্রশ্নের শুরুতে আছে বোধহয়, না ওই যে প্রতারণার পরেই আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। পাইছেন? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। এটা খুব সোজা। বিষয়টা হলো যে যখন কারো সাথে একটা বিশ্বাসের সম্পর্ক থাকে বা একটা চুক্তিগত সম্পর্ক থাকে, থাকার পরে যখন আত্মসাৎটা করা হয়, তখন সেটাকে বলে কি? অপরাধজনক বিশ্বাসভঙ্গ। একজন লোক মানে অপরাধজনক বিশ্বাসভঙ্গর এই যে যে অবস্থাটা, অপরাধটা, বাংলা সিনেমা আমরা ছোটবেলায় যারা দেখছি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ অহরহ দেখছি। ওই যে ধরেন, আমার কাছে দিলেন, হ্যাঁ, আমি দিলাম বেশি। আচ্ছা, ল্যাপটপ তো ছোটখাটো বিষয়, যে বিষয়টা বাংলা সিনেমায় অনেকবার হয়েছে বা হিন্দি সিনেমাতে হয়েছে, সেটা হলো যে ধরেন নায়কের বাবার ফ্যাক্টরিতে কাজ করে নায়িকার বাবা। তো নায়কের বাবা বিদেশে গেছে, ধরেন মানে সফরে গেছে, তার বাচ্চা কাচ্চারে নিয়ে ঘুরতে গেছে। এমন সময় নায়িকার বাবারে দায়িত্ব দিয়ে গেছে যে তুমি আমার ফ্যাক্টরিটা দেখাশোনা করো। তো 1 মাস পরে যখন ফেরত আসছে, দেখা গেল ফ্যাক্টরির নাম ছিল, মানে যে নাম দেখা ছিল বসুন্ধরা, এসে দেখলো যে নাম চেঞ্জ হয়ে গেছে। নাম চেঞ্জ হয়ে দেখা গেল নাম হয়ে গেছে নায়িকার নামে নাম, ফ্যাক্টরির নাম। সে যখন বুঝতে পারলো যে তুমি এটা কি করলা, যে এখন এই সম্পত্তির মালিক সব আমি, তুমি যার আগে সিগনেচার করে দিয়ে গেছিলে, এই যে দেখো দলিলে লেখা সব আমার নামে দিয়ে গেছে। তাহলে এই যে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটছে, যে তারে বিশ্বাস করে একটা জিনিস কি দিয়ে গেছিল, দায়িত্ব দিয়ে গেছিল, পরে সে সেটা কি করেছে? আত্মসাৎ করেছে। তাই এখানে সে কি করেছে? অপরাধজনক বিশ্বাস। আসসালামু আলাইকুম। তাহলে যখন কারোর সাথে কোনো কিসের সম্পর্ক থাকে, বিশ্বাসের সম্পর্ক থাকে, তারপরে বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করে সেই জিনিসটা সে কি করে? আত্মসাৎ করে, তখন সেটাকে বলে অপরাধজনক বিশ্বাস। তার মানে আমরা এটা বলতে পারি যে বিশ্বাসভঙ্গের মধ্যে আত্মসাৎ থাকে, অবশ্যই কি থাকে, কিন্তু আত্মসাতের মধ্যে বিশ্বাসভঙ্গ থাকতেও পারে, নাও পারে। আমি রাস্তায় একটা জিনিস কুড়াই পাইছি, আত্মসাৎ হয়েছে, এটা তো বিশ্বাসভঙ্গ কি আছে? নাই। বইয়ের উদাহরণ আছে এরকম, যে একটা লোক আরেকজনের কাছে তার আসবাবপত্র রেখে গেছে, যে আমি মুখ জায়গায় যাচ্ছি, আসার পরে আমার আসবাবপত্র গুলো আমি তোমাকে একটা নির্দিষ্ট ফি দিয়ে খালাস করে নিয়ে যাব। কিন্তু যখন সে আসলো, আসার পরে আর দেখে যে আসবাবপত্র আর নাই, সে নিজের মনে করে বিক্রি করতে বা অন্য জায়গায় ব্যবহার করতে। তাহলে যার কাছে রেখে গেছিল, তার সাথে যে রেখে গেছিল, তার একটা কিসের সম্পর্ক ছিল? বিশ্বাসের সম্পর্ক ছিল। সে কি করেছে? আত্মসাৎ, মানে ভঙ্গ করেছে। আত্মসাৎ করে সে ভঙ্গ করেছে। তাই এখানে হয়েছে কি? অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। এখন শুধুমাত্র অসাধুভাবে যে সম্পত্তি আত্মসাৎ, এটা আপনার শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু বিশ্বাসভঙ্গ স্থাবর সম্পত্তিও হতে পারে, আবার কি অস্থাবর সম্পত্তিও হতে পারে। দেখেন আমরা একটু পড়ি, যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গকে ইংলিশ আইনে এমবেজেলমেন্ট বলা হয়। কি বলা হয়? এমবেজেলমেন্ট। দণ্ডবিধি 405 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো সম্পত্তির বা সম্পত্তির উপরে আধিপত্যের বা বিশ্বাস ভরে ভারপ্রাপ্ত হয়ে ওই ব্যক্তির কোনো ধরনের ক্ষতি সাধন করলে বা বিশ্বাসের হানি ঘটালে বা নিজ ব্যবহারে পরিণত করলে তা কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। উপাদান বা শর্ত। ও তার আগে একটা কথা বলা তো প্রয়োজন, সেটা হলো যে এই যে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের ইংলিশ আইনে কি বলে বলেন? এমবেজেলমেন্ট। এখন বলেন তো ইংলিশ আইনে পারজুরি কারে বলে? মিথ্যা সাক্ষ্য স্যার। ইংলিশ আইনে পারজুরি কারে বলে? মিথ্যা সাক্ষ্য দান। দা সো পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে ইংলিশ আইনে এমবেজেলমেন্ট কাকে বলে? দণ্ডবিধি সংশ্লিষ্ট বিধান অনুসারে আলোচনা করুন। আসতে পারে কিনা বলেন? পারে। জি। তো যাই হোক, তো উপাদান বা শর্ত যদি আমরা চলে আসি, দেখেন যে কোনো ব্যক্তিকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করতে হবে। কি কি দেখেন? অভিযুক্ত ব্যক্তিটি বিশ্বাস করে কি পেয়েছিল? বিশ্বাস করে ওই সম্পত্তিটা পেয়েছিল। উক্ত সম্পত্তি সে আত্মসাৎ করেছে বা নিজ ব্যবহারে পরিণত করেছে
বা কি করেছে, ব্যবহার করেছে বা কি করেছে, হস্তান্তর করেছে। বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্ট আন্ডারলাইন করেন, ট্রাস্ট সংক্রান্ত কোন চুক্তি ভঙ্গ করে সে এরূপ কাজ করেছে। ট্রাস্ট বুঝেন আপনারা? আপনাদের এলবি তে একটা সাবজেক্ট ছিল ট্রাস্ট। ট্রাস্ট মানে হলো যে যখন কোনো ব্যক্তি তার কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি কোনো একটা উদ্দেশ্য, মানে ওই সম্পত্তিটা একটা উদ্দেশ্য গঠন করে একজনের দায়িত্ব অর্পণ করে, যে আনারুল হক সাহেব তার সকল সহায় সম্পত্তি একটা ট্রাস্ট গঠন করে ট্রাস্টি করে গেছে অনুপ্রে, এবং অনুপরে ওখানে দায় দায়িত্ব থাকে যে অনুপ আপনি এই সকল সম্পত্তির যে আয় হবে তার এত% জনকল্যাণে ব্যয় করবেন, এত% আমার বাচ্চা কাচ্চারে দিবেন, এত% সঞ্চয় করবেন। বুঝতে পারছেন? তো না, ট্রাস্টে বাংলা আপাতত ওসি ওসি। আচ্ছা, ট্রাস্টিরে তো ওসি বলে, ট্রাস্টের বাংলা কি? ওসি পরিষদ বা এই টাইপের যে কোনো একটা কিছু হতে পারে। যাই হোক, দেখেন আপাতত ট্রাস্ট ট্রাস্টি সব জিনিসের বাংলা দিয়ে কাম নাই। টয়লেটে এখন যদি আপনি বলেন আমি প্রক্ষালন কক্ষে যাব, এটা তো টয়লেট টয়লেটই। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে মনে রাখেন, ট্রাস্ট চুক্তি ভঙ্গ করে যদি কেউ কোনো কাজ করে, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামে আপনারা এমনি খবর টবরে অনেক শুনছেন শুনছেন না, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট ছিল, সেখানে ওনার বিরুদ্ধে মামলা হয়, এই যে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্টের ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে উনি টাকা পয়সা কি করছে, আত্মসাৎ করছে। তো যদি ট্রাস্ট সংক্রান্ত কোনো শর্ত ভঙ্গ করে, তাহলেও সে কি বিশ্বাস ভঙ্গ করেছে বলে কি হবে বলে গণ্য হবে। তারপরে দেখেন, ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদ্রূপ করার কি দান করে, অনুমতি দান করে। আপনি নিজে করেন নাই, কিন্তু ওই যে যে আসবাবপত্র আপনার কাছে রেখে গেছে, আর একজন এসে একদিন একটা চেয়ার নিয়ে যাচ্ছে, একদিন একটা বালিশ নিয়ে যাচ্ছে, এরকম নিতে নিতে সব কি নিয়ে গেছে, কিন্তু আপনি তারে কিছু বাধা টাধা দেন নাই, কিন্তু ওই জিনিসগুলো তো আপনার তত্ত্বাবধানে ছিল, তাহলেও এই ক্ষেত্রেও কি বলে গণ্য হবে, আত্মসাৎ করেছে বলে। এবং আত্মসাৎ মানেই বিশ্বাসের সম্পর্ক থেকে যদি কেউ আত্মসাৎ করে, তখন সেটা হয়ে যাবে কি, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। তো আমরা যদি একটু পার্থক্য খুঁজি যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মধ্যে পার্থক্য কি। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতে শুধু অস্থাবর সম্পত্তি, আর অপরাধজনক বিশ্বাস ভঙ্গে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উভয়। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতে বিশ্বাসের সম্পর্ক থাকে না। বিশ্বাসের সম্পর্ক কি থাকে না, কিন্তু বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে বিশ্বাসের সম্পর্ক থাকে, অবশ্যই থাকতে হবে নাকি। আরো বলা যায় যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এটা হলো কম গুরুতর প্রকৃতির অপরাধ, আর বিশ্বাসভঙ্গ কি গুরুতর প্রকৃতির অপরাধ। তো এটারে আহ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎরে ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, কিন্তু অপরাধজনক বিশ্বাসভঙ্গের ইংলিশ আইনে কি বলে, এমবেজেলমেন্ট। অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা অসাধুভাবে আত্মসাতের সংজ্ঞা দিলাম, অপরাধজনক বিশ্বাসভঙ্গের কি সংজ্ঞা দিলাম, এটা ধারা বললাম, এটা ধারা বললাম, এটার একটা উদাহরণ বললাম, এটার একটা কি উদাহরণ বললাম। এটার ইংরেজিতে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটার ইংরেজিতে বলে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। এখন অনেকে আপনারা বুঝেন না যে ইংরেজিতে বলে আর ইংলিশ আইনে বলে দুইটা কিন্তু এক জিনিস না। ইংরেজিতে মানে বলে হচ্ছে ওই জিনিসটার বাংলা আক্ষরিক অনুবাদ, বাংলা আক্ষরিক অনুবাদ, আর ইংলিশ আইনে বলে মানে হলো যে ইংরেজদের আইনে, মানে ইংল্যান্ডের আইনে ওই অপরাধটার নাম হচ্ছে কি এমবেজেলমেন্ট। কিন্তু ওটার যদি আক্ষরিক অনুবাদ করি, বিশ্বাসভঙ্গের ইংরেজি অনুবাদ কি ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। বুঝতে পারছেন? তো এরকম পার্থক্য খুঁজলে আমরা কিন্তু 7, 8, 9, 10টা পার্থক্য কিন্তু ইনশাল্লাহ ইজিলি পাওয়া সম্ভব। আরো পার্থক্য পাওয়া যায়, যেটা যদি বলি যে শুধু ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বা অসাধুভাবে সম্পত্তির তছরূপ, যেহেতু এটা একটা অস্থাবর সম্পত্তি, সাজা মাত্র কত 2 বছর, তো এটা হলো জামিনযোগ্য অপরাধ। কি অপরাধ? জামিনযোগ্য। অপরদিকে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, এটা কি জামিন অযোগ্য অপরাধ। দেখেন, তো উদাহরণটা পড়ি, কি অনুপ কি চিন্তা করেন। হুম, 3 বছরের নিচে যেগুলো হুম। সম্পর্ক পলাশ একজন গুদাম রক্ষক। মামুন ভ্রমণে যাওয়ার সময় পলাশকে গুদামে রাখা আসবাবপত্র দেখাশোনা করার জন্য বিশ্বাস করে দায়িত্ব দেয় এবং বলে যে মামুন ফিরে আসার পর তার মজুরি ফেরত দিলে সে আসবাবপত্র ফেরত দিবে। মামুন ফিরে আসার আগেই পলাশ আসবাবপত্র কি করে দিছে, বিক্রি করে দেয়। এক্ষেত্রে পলাশ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে, কারণ সেই বিশ্বাস করে দায়িত্ব পেয়ে উক্ত সম্পত্তি কি করেছে, আত্মসাৎ করে। এখন আমরা একটু চলে আসি ভাই যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের
সাজা দেখেন সংজ্ঞা দিয়েছে 405 ধারায়। এই যে যে সংজ্ঞা, এখানে উপরে কি আমরা কোনো ধারা পড়ছি? ওই যে আছে 405 ধারা অনুযায়ী অবশ্যই পড়ছি। না কোন কে শাস্তি দেখেন, শাস্তি আছে 406, 407, 408 আর কত 409 ধারায়। আমরা প্রথমে যদি দেখি যে 406 ধারা অনুযায়ী অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। বা এবং এই বিষয় দুইটা প্রিলিতে খুব বড় একটা রোল প্লে করে, কিন্তু লিখিততে আপনি বা এবং ভুলে গেলেও তেমন কোনো সমস্যা নাই। তো 3 বছর পর্যন্ত কারাদণ্ড মানে হলো হয় 3 বছর পর্যন্ত কারাদণ্ড দিবে, অথবা অর্থদণ্ড দিবে, অথবা কি দিবে, উভয় দুইটাই। তার মানে বলেন তো 406 ধারায় শুধু অর্থদণ্ড দেওয়ার বিধান আছে কিনা? আছে। শুধু কারাদণ্ড দেওয়ার বিধান কি? আছে। আবার দুইটা কম্বাইন করে দেওয়ার বিধানও কি আছে। বুঝেন কিনা? আচ্ছা, 407 ধারা অনুযায়ী বলতেন বাহুক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। অনুপ, অনুপ বলেন তো বাহুককে। বাহনটার সঙ্গে কোনো কিছু বহন করা। একটা উদাহরণ দেন, 407-এর একটা উদাহরণ দেন। আমরা ইসে এই যেমন আহ, আপনার আমার বিশ্বাস করে যে কোনো একটা জিনিস দিতেছেন, ওইটা আমি বহন করে আনতে হয়েছে। কুরিয়ার সার্ভিস বললেই তো হয়। কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার সার্ভিস আছে, তারপরে এই যে ঔষধের যে বিভিন্ন গাড়িতে এসে ঔষধ দেয়া যায়, বা এই যে বিভিন্ন কোম্পানির লোক এসে দোকানে যে খাবার টাবার দিয়ে যায়, এরা সব বাহক না? এরা সবাই স্যার, কি বাহক? তো বাহক। এরা দেখা গেল যে ওই বিস্কুট 10 প্যাকেট রেখে দিছে, তা বিস্কুট বিস্কুট 10 প্যাকেট আগে কি দিয়ে লাগছে, আগে খাইয়ে নিছে, তাহলে এটাও কি? আর তার সাথে তো ওই কর্মচারীর সাথে তো যে মালিক, তার একটা বিশ্বাসের সম্পর্ক আছে, এবং সে বাহক হয়ে ওই জিনিসটা কি করেছে, আত্মসাৎ করেছে। তাহলে এই ক্ষেত্রে তার সাজা হতে পারে সর্বোচ্চ কত বছর? 7 বছর পর্যন্ত হতে পারে, এবং কি অর্থদণ্ড। হ্যাঁ, দেখেন 408 ধারা অনুযায়ী কেরানি বা চাকর কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি হলো যে কোনো বর্ণনার কত বছর? 7 বছর, এবং সেই সাথে কি অর্থদণ্ড। আপনি যদি দণ্ডবিধিকে আমরা বেশ কতগুলা ধারা যদি দেখি, এখানে চাকর বা বাহক, মানে বিশেষ করে চাকর বা কর্মচারী, এরা যদি কোনো অপরাধ করে সাজা বেশি। 7 বছর চুরির, স্যার। চাকর চুরি করছে 381-তে কত বছর? 7 বছর। 404-এ চাকর মৃত ব্যক্তির দখল থেকে নিয়ে নিছে কত? 7 বছর। 408-এ চাকর বিশ্বাসভঙ্গ করেছে, সাজা কত? 7 বছর। 409 ধারা ভিভিআই দেখেন, বেগম খালেদা জিয়ার নামে এই ধারায় মামলা হয়েছিল, দুদক করেছিল। 409-এর মামলা অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষ করলে আমলে নিবে না, 409-এর মামলা করে হচ্ছে দুর্নীতি দমন কমিশন। 409 ধারা অনুযায়ী সরকারি কর্মচারী, ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি, এজেন্ট কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আন্ডারলাইন করেন, সাজা কিন্তু এখানে বেশি। কতদিন? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত বছর হতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে সরকারি কর্মচারী বলেন, ব্যাংকার বলেন, বা বাণিজ্যিক প্রতিনিধি বলেন, এজেন্ট বলেন, এখন অনেকেই প্রশ্ন করবেন, স্যার এই ব্যাংকটা কি সরকারি ব্যাংক? যে কোনো ব্যাংক হতে পারে, সরকারি ব্যাংকও হতে পারে, বা অন্যান্য প্রাইভেট ব্যাংকও হতে পারে। সেই ক্ষেত্রে মামলাটা হবে কত ধারায়? 409 ধারায়, এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাবাস, বা যে কোনো বর্ণনার কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং কত অর্থদণ্ড। খালেদা জিয়ারে কত বছর দেওয়া হয়েছিল বলেন? 5 বছর। 2 বছরটা 3 বছর খাটছিল, পরে তো ওই যে প্যারোলে, মানে ওনার দণ্ড স্থগিত করলো ফৌজদারি কার্যবিধি 401 ধারায়। এরপরে তো এসে ওই যে আবার খালাস পাইছে, বা ওনার টোটালি মওকুফ করে দিছে। তাহলে এখন আমরা যেটা বুঝতে পারলাম যে মূল যে অধ্যায়, এই অধ্যায়টার নাম হলো অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। আর এই অধ্যায়ে অপরাধ আছে কয়টা? দুইটা। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা কি অপরাধজনক বিশ্বাস। এখন বিশ্বাসভঙ্গ। আপনাদের পরীক্ষায় ধরেন প্রশ্ন আসলো যে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বলতে কি বোঝেন, বিস্তারিত আলোচনা করুন। অধিকাংশ লোক লিখবে 403 আর 404,
আর নাহলে 405, 406 এইগুলা। কিন্তু অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বলতে কি বোঝায় বলেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎও বোঝায়, আবার কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ বোঝায়। বুঝতেন? অনুপ, আমরা প্রতারণায় চলে আসি। প্রতারণা উপরে একেবারে দেখেন প্রতারণা আছে। তাহলে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন যে একটার সাথে কিন্তু আরেকটার মিল নাই, আলাদা আলাদা। চুরি করছে, এই মোবাইলটা আপনার সম্মতি ছাড়া আপনার বাসা থেকে নিয়ে গেছে, এটা হলো চুরি। এই মোবাইলটা আপনার ভয় দেখাইছে যে এই মোবাইলটা যদি তারে না দেয় আপনার ঘরে 1 মাসের মধ্যে আগুন ধরাই দিবে, এবং আপনি মোবাইলটা ভয় পেয়ে দিয়ে দিবেন। এটা কি বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি? আপনার বাসায় এসে আপনারা দুইটা চট থাপ্পড় দিয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল নিয়ে গেছে, এটা হয়েছে কি দস্যুতা বা ছিনতাই। আপনার বাসায় এসে আপনার মোবাইলটা নিয়ে গেছে জোরপূর্বক, আপনার মারামারি, আপনার অত্যাচার করে 5 বা ততোধিক লোক, এটা কি? এটা হচ্ছে ডাকাতি। আপনার বাসায় এসে বলছে যে ভাই আপনার মোবাইলটা একটু ধার দেন, 1 সপ্তাহ ব্যবহার করে আমি দিব, নিয়ে গেছে, আর জীবনে মোবাইল ফেরত দেয় নাই, এটা কি আত্মসাৎ। এটা আত্মসাৎ। হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আত্মসাৎ। আপনার বাসায় আপনি এই মোবাইলটা আপনার চাকরের কাছে রেখে গেছেন যে বাবু তুমি এই মোবাইলটা রাখো, আমি আসার পরে এই মোবাইলটা খেয়াল খেয়াল রাখো। চাকর নিজ মনে করে কি করছে, নিয়ে নেছে ব্যবহার বা করতেন। মোবাইল পাওয়া যায় নাই, তখন এটা হয়ে যায় কি অপরাধমূলক অপরাধ। বিশ্বাসভঙ্গ। বুঝতে পারছেন? তাহলে একটা মোবাইলই কখনো নিলে কখনো চুরি, কখনো দস্যুতা, কখনো ডাকাতি, কখনো আত্মসাৎ, কখনো কি বিশ্বাস ভঙ্গ। ভঙ্গ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো প্রতারণা। দণ্ডবিধি 1860-এর 415 ধারায় একেবারে প্রথম প্রশ্ন, মানে আজকের যে মানে আপনার 13 নম্বরের যে ক বা এ বলা যায়। দণ্ডবিধি 1860-এর 415 ধারায় প্রতারণার সংজ্ঞা এবং 405 ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা আমরা জানি। আগে প্রতারণা দেখি। প্রতারণার ইংরেজি কি? চিটিং। শুনেন, এতক্ষণ যা যা আমরা আলোচনা করছি তার চেয়ে একটা ভিন্ন প্রকৃতির অপরাধ হলো প্রতারণা। এতক্ষণ আমরা যা যা পড়ছি এই অপরাধগুলোতে ছলনা ছিল না, ছলনা ছিল না। কিন্তু প্রতারণার ক্ষেত্রে মিথ্যা বর্ণনা থাকবে, ছলনা থাকবে, আপনার ভুলভাল বুঝাইয়ে এই কাজটা করতে আপনার কি করা হবে, বাধ্য করা হবে। আপনারে বুঝাইছে, অনুপ্রে বুঝাইছে, গুলিস্তান গেছে মোবাইল কিনতে, অনুপ্রে বুঝাইছে যে এ হলো iPhone 16 Pro, এটার দাম মাত্র 20,000 টাকা, সবাইরে দেওয়া হয় না, এখন আপনারে একমাত্র দেওয়া হলো। এই আর কি, অনুপ তো 20,000 টাকাতে iPhone 16 Pro কিনে খুবই খুশি। বাসায় আইনি যে খুলতে গেছে, দেখেন যে মোবাইল করা আটা বা বালি করা, ওর ভিতরে আর কিছু নাই। কিন্তু যখন ওখান থেকে চালায় নিছিল তখন ঠিকই ওই সময় চলছিল। তাহলে অনুপের সাথে এটা কি করছে? প্রতারণা। আচ্ছা, একজন লোক রে, মানে ঔষধ কোম্পানির লোকজন বা বিজ্ঞাপন দিচ্ছে যে এই তেল যদি মাথায় লাগানো হয় একেবারে অ্যামাজন জঙ্গল হয়ে যাবে মাথা, ধুধু মরুভূমি থেকে মাথায় এমন চুল গজাবে যে মানে চুল এমন গজানো গজাবে অ্যামাজন জঙ্গল হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে তেল লাগানোর পর চুল যে বাকি যা ছিল সেই করাও কি ঝরে পড়ে গেছে। এটা কি প্রতারণা। বুঝতে পারছেন? দেখবেন যে রাস্তাঘাটে বিশেষ করে গুলিস্তান বা অন্যান্য জায়গায় দেখবেন যে 64 জিবি মেমোরি কার্ড মাত্র 500 টাকা বিক্রি করতেছে। মাত্র কত? 500 টাকা। ইভেন দারাজে দেখা যায় যে 64 128 জিবি মেমোরি কার্ড 500 টাকা। হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি যে জিনিস যা করে না আপনি তাই বুঝাইয়া ওই জিনিসটা তার কাছে তার রাখতে বাধ্য করতেছেন বা তার কাছ থেকে মূল্যবান কোনো জামানত নিচ্ছেন, এটাই হচ্ছে কি প্রতারণা। আপনি টাকা নিচ্ছেন, অনুপ টাকা নিচ্ছেন যে আমার 5 লাখ টাকা দাও, 2 মাসের মধ্যে আমি পোল্যান্ড পাঠাই দিব, বা 2 মাসের মধ্যে আমি লিভারপুল পাঠাই দিব। তো এখন 5 লাখ টাকা নিয়ে লিভারপুল তো পরের কথা, ফকিরারপুলও পাঠাইতে পারে নাই। তো এই জায়গায় অনুপ কি করেছে? প্রতারণা করেছে। তাহলে প্রতারণা মানে হলো যে আপনি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো মূল্যবান টাকা পয়সা নিয়েছেন, তাকে কোনো জিনিস রাখার জন্য বা তাকে কোনো জিনিস দেওয়ার জন্য, যে জিনিসগুলো আসলে প্রকৃতপক্ষে আপনি যে তথ্যাবলী বলেছেন সেগুলো আসলে কি সত্য না, তাহলেই সেটা হয়ে যাবে কি প্রতারণা।
তো দণ্ডবিধি 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। 415 ধারা অনুযায়ী প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে কোনো ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলো কি প্রতারণা। 415 ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ হলে তা প্রতারণা বলে গণ্য হবে। এই যে বার কাউন্সিলের রুটিন দেওয়া হয়েছে, অনেক কোচিং সেন্টার থেকে বুস্টার কোর্স, ভ্যাকসিন কোর্স, ফাইটার কোর্স, অনেক কোর্স শুরু হয়েছে এবং অনেকে ভর্তিও করায় যে আমাদের কাছে পড়লে পাস 100% কমন পাবেন নিশ্চিত, বা 500 প্রশ্ন দিব 100 প্রশ্ন বাইরে যাবে। যদি ওইগুলা যদি পরীক্ষার পরে না ঘটে তাহলে এই সকল কোচিং সেন্টার গুলো কি করেছে বলেন? প্রতারণা প্রতারণার করছে। সাথে ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপন দেন যে ফেয়ার এন্ড লাভলি লাগাইলে নিগ্রো লোগো সাদা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তার কিছুই হয় না। এটা কি প্রতারণা। তো আমাদের বাস্তব জীবনে যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন ম্যাক্সিমাম কিন্তু প্রতারণা। ধরেন ওই যে কমপ্লান না, কমপ্লান খাইলে লেগে যে টলার স্ট্রঙ্গার শার্পার, টলার স্ট্রঙ্গার শার্পার, কিন্তু অ্যাকচুয়ালি এর কিছুই হয় না। আমাদের এখানে এই পাশের বাসায় ওই যে ওই জায়গায় একটা একটা ছেলে ছিল, এখন অবশ্য সে লম্বা টম্বা হইছে, বড় হইছে। তো সে বলতো যে ভাই আমি তো কমপ্লান খাই রেগুলার, কমপ্লান খাইয়ে কমপ্লান খাওয়ার পরে যে খোসা খোসা একটু ভুসির মতো যা থাকে ওইটুক তো আর খাই না, ওইটুক ওই টবে গাছের গোড়ায় রেখে দিতি, গাছে ফেলে দিই। গাছ বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি বড় হচ্ছি না। ঠিক আছে। তো 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 এটাও অ্যাকচুয়ালি কি প্রতারণা। তো যাই হোক দেখেন যে তাহলে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে ছলনা করবে, যে ব্যক্তি ছলনা করে সে এমন ছলনার মাধ্যমে অসাধুভাবে অপর কাউকে কোনো সম্পত্তি প্রদানে কি করবে প্ররোচিত করবে। কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে তাকে কি করবে প্ররোচিত করবে। বা দেখেন ইচ্ছাকৃত ভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোনো কার্য করতে বা করা হতে বিরত থাকতে প্ররোচিত করে, এবং প্রতারিত না হলে উক্ত ব্যক্তি উক্ত কাজ করতো না। মানে সে যদি প্রতারিত না হতো তাহলে ডেফিনেটলি সে এই কাজটা করতো না। তার যদি ওই চুলের লোভ না দেওয়া হতো জীবনেও ওই চুলের ওষুধ সে কিনতো না এবং করা হতে বিরত থাকতো না। বা কোনো কাজ সে করতে যাচ্ছে কিন্তু তার লোকটোক দেওয়া হয়েছে যে তুমি এটা থেকে বিরত থাকো, কিন্তু তার যদি ছলনা না করা হতো সে এটা করতো না বা করা হতে বিরত থাকতো না উক্ত কাজের জন্য। এবং ওই কাজের জন্য প্রতারিত ব্যক্তি দেখেন দেহ, মন, খ্যাতি এবং সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা কি হয় সৃষ্টি হয়। সুতরাং যে ব্যক্তিকে ছলনা দিয়ে কোনো কিছু করতে বলা হয়েছে প্রকৃতপক্ষে ক্ষতি না করলেও যদি সেখানে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকে তাহলেও তা কি বলে গণ্য হবে প্রকৃতপক্ষে ক্ষতি না করলেও, ক্ষতি হলে তো প্রতারণা হয়ে বসেই আছে। আর যদি কি হয় সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকে তাহলেও সেটা কি করেছে বলে গণ্য হবে প্রতারণা করেছে বলে গণ্য হবে। এই কারণে দেখবেন যে আমাদের কোর্ট কাছারিতে 406 420 মামলা করা হয়। 406 হচ্ছে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, আর 420 আমরা পড়তেছি প্রতারণার মাধ্যমে মূল্যবান কোনো জামানত অর্পণ করা। তো ওই যে বলে যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক নিমিত্তে তার কাছ থেকে টাকা নিছে, বলছে যে আপনার ভাইকে আমি বিদেশে পাঠাই দেব। বিশ্বাসের সম্পর্ক ছিল, বিশ্বাসের সম্পর্কে তারা টাকা দিতে কিন্তু আর জীবনে বিদেশে পাঠাইতে পারে নাই। তাহলে এই জায়গা বিশ্বাসের সম্পর্ক ছিল, বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করছে, এটা একটা কি বিশ্বাস ভঙ্গ। আর ওই যে বিদেশে পাঠানোর ক্ষমতা নাই তারপরও সেই কথা বলে টাকা নিছে, এটা কি প্রতারণা। এই কারণে মামলা হয় কততে 406 420। উদাহরণ করি দেখে, তাহলে প্রতারণার সংজ্ঞা দিল কততে 415। উদাহরণ দেখেন, করিম সিভিল সার্ভিসের সদস্য বলে অসত্যভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে কবিরকে ফাঁকি দেয়, তাকে ধারে মাল দেওয়ার জন্য কবিরকে অসাধুভাবে প্রবৃত্ত করে। কবিরে বলতেছে যে আমি এলাম বিসিএস ক্যাডার, আমরা ইয়া দেন বাকি দেন, আমি একটু পরে এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছি। তো ঠিকই তো তারে কি দিছে। করিম উক্ত মালের মূল্য প্রদানের কোনো অভিপ্রায় নাই, করিম ক্ষেত্রে কি করেছে বলে গণ্য হবে প্রতারণা করেছে বলে গণ্য হবে। বুঝলেন? যদি সে সত্যই সিভিল সার্ভিসের সদস্য হতো কিন্তু তারে, ধরেন আনারুল হক সাহেব উত্তর দেন, করিমের জায়গায় সিভিল সার্ভিসের আসলেই সদস্য কিন্তু সে দোকান থেকে ধারে বাকি নিয়ে মানে ধার নিছে মালামাল নিয়ে আর জীবনে টাকা পয়সা দেয় নাই, কেউ বলেন না, আনারুল হক সাহেব বলেন এটা কি অপরাধ হয়েছে?
কেন বিশ্বাসভঙ্গ ব্যাখ্যা দেন। বিশ্বাসের সম্পর্ক কেমনে আছে বুঝলেন? অনুপ কি হয়েছে বলেন, আমি যে উদাহরণ দিলাম এটি কি হয়েছে বলেন, কি অপরাধ হয়েছে? স্যার সেভাবে স্যার 16,000 সিট সরকারি আহ, এই সরকারি প্রফেসর কর্মকর্তা বিশ্বাসভঙ্গ করছে হইয়া আত্মসাৎ হয়েছে, 403-এর অপরাধ হয়েছে কি, কারো সম্মতি নিয়ে একটা জিনিস নিলাম, তারপরে আর কি করে নাই, দিলাম না, আত্মসাৎ। আর উদাহরণ যদি এরকম থাকতো যে দীর্ঘদিন ধরে একটা বিশ্বাসের সম্পর্ক করা হয়েছে, মানে চলতেছে, ধারে মাল নেয় দেয়, নেয় টাকা দেয়, নেয় টাকা দেয়, কিন্তু শেষবার নিয়ে আর দেয়নি, তখন ওইটাও আত্মসাৎ হতো, পরবর্তীতে হয়ে যেত কি, বিশ্বাসভঙ্গ। বিশ্বাসযোগ্য। আর 409 বললেন কেন, আপনার তো মায়ের আছে কপালে, সরকারি তিনি ট্রাস্ট ভঙ্গ সরকারি করা। করতে, তাই 409। আরে বোকা, সরকারি কর্মকর্তা করতে কোথায়, তার সরকারি দায়িত্ব পালনকালে, তাহলে এই যে বাজার করা কি তার সরকারি দায়িত্ব, বুঝেন না। কিনা? সরকারি কর্ম 409 কখন, যখন সে সরকারি দায়িত্ব পালনকালে ওই কাজটা করছে, তখন সেটা 409, বুঝতেন? তাহলে শাস্তি দেখেন, যে দণ্ডবিধি 417 ধারা অনুযায়ী প্রতারণার শাস্তি হলো যে কোনো মনোনয়ন কারাবাস, যা কত 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়, এটা জামিনযোগ্য অপরাধ। তাহলে প্রতারণার সাজা সর্বোচ্চ কত, 1 বছর। সংজ্ঞা দিছে কততে, 415, আর শাস্তি দিছে কততে, 417। এখন আমরা একটু নিচে চলে আসি, যে ছদ্মবেশে প্রতারণা আসলে কি, চিটিং বাই পার্সনেশন, ছদ্মবেশে প্রতারণা, পাইছেন? B নাম্বার প্রশ্নের উত্তর। কোনো মাথা খাটান, মাথা কিন্তু এখনো খোলে নাই, আর বিড়ালের যে কি খুলছে আর কি বন্ধ আছে তাই তো জানি না। দেখেন, চিটিং বাই আলহামদুলিল্লাহ স্যার। পার্সোনেশন। তো স্যার স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে বললেন না যে 406 420-এর একটা মামলা হয় স্যার, তাহলে এইখানে তো 417 ধারায় স্যার মানে মোটামুটি শাস্তি, তাহলে 420টা জানি স্যার কিভাবে আসবে এইখানে স্যার শাস্তির বিষয় স্যার? রাষ্ট্রবিষয় আসি, তারপর বলবানি, আচ্ছা আচ্ছা আসতেছি আচ্ছা, তারপর। ঠিক আছে জি। স্যার। আচ্ছা, তো এখানে আমরা চিটিং বাই পার্সোনেশন মানে হলো, মানে প্রতারণার একটা আপডেটেড ফর্ম হচ্ছে ছদ্মবেশে প্রতারণা। প্রতারণার চেয়ে একটা আপডেটেড ধরন হচ্ছে কি, ছদ্মবেশে প্রতারণা। মানে ছদ্মবেশে প্রতারণা হলো যে আপনি একজন লোকের ছদ্মবেশ ধারণ করে কাউরে প্রতারণা করছেন। এখন ওই ছদ্মবেশটা যার 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 ছদ্মবেশ ধারণ করছেন, সে আসল ব্যক্তিও হতে পারে, ইভেন কাল্পনিক ব্যক্তিও হতে পারে। আপনি যদি বলে থাকেন যে আমি হলাম ওই মঙ্গল গ্রহ থেকে আসছি, মঙ্গল গ্রহ থেকে আসছি, যেমন আমার অদ্ভুত চেহারা, যে আমার কাছ থেকে এই যে যে মাটি টাটি আছে, লাল লাল মাটি, এগুলা নিয়ে যদি গায়ে মাখাও, যার চুল নাই চুল গজাবে, যার স্কিন কালো তার স্কিন সাদা হয়ে যাবে, এই কথা বলে এই মাটি বিক্রি করা শুরু করছে। তো অ্যাকচুয়ালি সে তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এটা কি হবে বলেন, ছদ্মবেশে প্রতারণা। ছদ্মবেশে প্রতারণা, আপনি পুলিশ না, কিন্তু এক জায়গায় গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ওখান থেকে বিশেষ কোনো সুবিধা গ্রহণ করেছেন, এটা কি, ছদ্মবেশে প্রতারণা। তো মিথ্যা পরিচয়ে প্রতারণাকে দণ্ডবিধি 1860-এর, আন্ডারলাইন করবেন, 416 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। আপনার কাছে আমার উদাহরণগুলো অদ্ভুত লাগতে পারে, কিন্তু অদ্ভুত না। আমেরিকান একটা কোম্পানি আছে যে তারা তাদের জমি বিক্রি করে, এবং লোকজন তাদের কাছ থেকে জমি কিনেও। ভাবখানা এমন যে চা দেশে গেছে কয়েকবার, একর বাই একর, মাইফি টাইপে, কাঠা বাই কাঠা বিক্রি করতেছে, আবার লোকজন তার কাছ থেকে চাঁদের জমি কি কিনতেছে। তো পৃথিবী আসলে অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস আছে, যে এগুলো আসলে দেখেন। তাহলে 416 ধারা মতে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি বলে মিথ্যা অভিনয় করে,
বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করে, তাহলে সে ছদ্মবেশে প্রতারণা বা মিথ্যা পরিচয়ে প্রতারণা করেছে বলে কি হবে? গণ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে যে ব্যক্তি অপরের রূপ ধারণ করে সে অপর ব্যক্তি প্রকৃত, বা আন্ডারলাইন করবেন, কাল্পনিক যাই হোক না কেন, উক্ত ব্যক্তি অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার জন্য কি হবে? দায়ী হবে। তো এখন ছদ্মবেশে প্রতারণার উপাদানে আসেন। উপাদান কি কি বলেন তো? ছদ্মবেশে প্রতারণা কি প্রতারণা কিনা? সকল ছদ্মবেশে প্রতারণাই প্রতারণা, কিন্তু সকল প্রতারণা ছদ্মবেশে প্রতারণা নাও হতে পারে। তো ছদ্মবেশে প্রতারণার উপাদান ছলনা বা তঞ্চকতা থাকবে। তঞ্চকতা একটা দারুণ শব্দ। তঞ্চকতা, ছলনা থাকবে। অপরের রূপ কি করবে? ধারণ করা হবে। অবশ্যই কার্যটি করা হবে কিসের উদ্দেশ্যে? প্রতারণার উদ্দেশ্যে। প্রতারণার উদ্দেশ্য মানে হলো কাউকে ঠকানোর উদ্দেশ্যে। উদাহরণ দেখেন, পবলু নিজেকে একই নামে অন্য কোনো এক ধনী ব্যাংকার বলে মিথ্যা অভিনয় করে কি করে? প্রতারণা করে। সে অপর রূপ ধারণ করে প্রতারণা করেছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিল কততে? 416। শাস্তি দেশে দেখেন ছদ্মবেশে প্রতারণার শাস্তি। কোন ব্যক্তি ছদ্মবেশে প্রতারণা করলে দণ্ডবিধির 419 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 3 বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড বা উপায়। তাহলে ছদ্মবেশে প্রতারণা সংজ্ঞা 416, শাস্তি কত? 419। কতদিন? 3 বছর। শুধু প্রতারণার সংজ্ঞা কত? 415। আর প্রতারণার শাস্তি কত? 400। 417 1 বছর। ধন্যবাদ। এখন আসি আমরা, পিয়াল সাহেব একটু আগে যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে মামলাটা 417 তো না হয়ে 420-এ কেন হলো। আগে আসি আমরা আমাদের বহুল প্রচলিত যে বলে যে 420 বা 420 বলতে আমরা একজনকে বোঝাই ফটকা, যে সাধারণ ব্যক্তি না। 420 দণ্ডবিধির 420 থেকেই এই 420 শব্দটার মানে আপনার উৎপত্তি লাভ করেছে। তো 420-এ আসলে অ্যাকচুয়ালি আছে কি দেখেন, একটু পড়ি। যে প্রতারণা এবং প্রতারণা ও সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা। দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী যে ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে কোন ব্যক্তির নিকট থেকে, আন্ডারলাইন করবেন, কোন সম্পত্তি অর্পণ করতে বা কোনো মূল্যবান জামানত বা সম্পত্তি বা ফিল্মহিকৃত বস্তু অসাধুভাবে প্রবৃত্ত করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। সগির পাবেলকে বলে যে সে সৌদি আরবে চাকরি করে, সগির বলতেছে, এবং দুজন ব্যক্তিকে সৌদি আরবে নেওয়ার জন্য তার নিকট বৈধ ভিসা রয়েছে। এই কথা বিশ্বাস করে পাবেল তার ভাইকে সৌদি আরবে পাঠানোর জন্য সগিরকে 5 লাখ টাকা দেয়, কিন্তু সগির পাবেলের ভাইকে বিদেশে পাঠাতে পারে না। এখানে সগির কত ধারায় অপরাধ করেছে? 420 ধারায়। এখন ওনার প্রশ্নে আসি। ওনার প্রশ্ন ছিল যে স্যার এ জায়গায় 417 না হয়ে 420 কেন হলো? 417-তে মূল্যবান জামানত খাতায় নিছে, এই বিষয়টা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু 420-এ অবশ্যই মূল্যবান প্রতারণা থাকছে এবং প্রতারণার করে সে কি নিছে? মূল্যবান জামানত খাতায় নিছে। যদি এই সেম ঘটনাটা যদি এরকম হতো যে সগির বলছে যে বিদেশে পাঠানোর ক্ষমতা আছে, এই মর্মে সে প্রাথমিকভাবে কিছু টাকা দিছে, বা বা এমনিতে বলে, তো অ্যাকচুয়ালি তার বিদেশে পাঠানোর কোনো ক্ষমতা নাই, পরে জানা গেছে। যদি এই 5 লাখ টাকা না নিত, শুধু বলতো যে বিদেশে পাঠানোর ক্ষমতা আমার আছে, এই পর্যন্ত যে কাজটা করছে সেটার শাস্তি হতো 417-তে। কথা বলেন, 417-তে। আর যখন সে বিদেশে পাঠানোর কথা বলে মূল্যবান জামানত খাতায় নিছে, তখন হয়ে গেছে কত? 420। এখন এই এই সেম ঘটনার উপরেও আপনি 417 মামলা করতে পারেন, করতেই পারেন। 417 মামলা করলে এই জায়গায় সাজা হবে কত? 1 বছর। আর এটা তো 420-এ পড়ে, সাজা কত? 7 বছর। যদি কেউ ঘরে চুরি করে, সাজা কত? 7 বছর। 380-তে। এখন ঘরে চুরি করলে বলেন তো 379-তে মামলা করা যাবে কিনা? যাবে স্যার। সরি তো সরি। অবশ্যই। আপনি যদি তাকে কম সাজা দিতে চান, মামলা করলে তো এটা অবৈধ হবে না। বুঝেছেন? যে ব্যাংকের কর্মকর্তা হইয়া যে মামলা মানে করছে, আপনার বিশ্বাস ভঙ্গ করছে, তার বিরুদ্ধে তো 406-এর মামলাও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে তার সাজা হবে কত? মাত্র কত? 3 বছর। সো মেইনলি 417-র সাথে 420-এর যে পার্থক্য, যে 417 তো প্রতারণা, ছলনা করে কোনো কাজ করছে, আর 420 হচ্ছে প্রতারণার একটা একটু আপডেটেড ফর্ম, যেখানে আছে যে প্রতারণাও ছিল এবং আরেকজনের কাছ থেকে কি হাতাই নিছে? মূল্যবান জামানত নিয়ে নিছে। তখনই এটা হয়ে যাবে কত? 420।
এই ছিল আমাদের প্রতারণা এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ সম্পর্কে বিস্তারিত। এখন একটা এখান থেকে বেশ কতগুলা সমস্যামূলক প্রশ্ন আছে, এই সমস্যামূলক প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। স্যার এগুলো বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলেন। স্যার 170-এও একটা প্রতারণা আছে সরকারি কর্মচারী, ওই সরকারি কর্মচারী প্রতারণাটা যদি 416 নিয়ে আসি এই সমস্যামূলক প্রশ্নের ক্ষেত্রে, তাহলে কি ভুল হবে স্যার? না, ভুল হবে না। স্যার 205ও একটা আছে স্যার, সেটাও আনতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যার মন চাই সে সবগুলা দিবেন, আর যার মন চাই একটা আমি ভালোভাবে লিখবো, কিন্তু এরকম যেন হয় না যে মানে সবকিছু আওড়াইতে গিয়ে একেবারে কিছুই লেখা হয় নাই, এরকম যেন কোনো হয় না। বুঝতে পারছেন? জি দেখবেন যে স্যার। মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা, দেখবেন যে আপনার পেটে খিদা আছে, ওই আপনার সামনে তরকারি ধরেন ডাল, আলু ভর্তা আর ডাল, দেখবেন যে খুব তৃপ্তি করে খাইছেন, কিন্তু আপনার সামনে 20টা পদ আছে, খাইতেছেন, কিন্তু অনেক সময় দেখবেন যে খাওয়াতে কি নাই, রুচি তৃপ্তি নাই। নাই। আপনার রুচি থাকলেও খাচ্ছেন ঠিক আছে, কিন্তু ওই ডাল আলু ভর্তার মতো স্বাদ আপনি পাচ্ছেন না। তাহলে বিষয়টা হচ্ছে যে মানে যাই লেখেন না কেন, যেটাই লেখেন না কেন, সবগুলো লিখলেও ভালোভাবে লিখেন আর কি। এটা ব্যাপার না। আর আমরা তো ফৌজদারি কার্যবিধির 235-2 এর ব্যাপারটা জানি, মনে আছে কিনা, যে যে কোনো অপরাধ যদি দণ্ডবিধির 2টা সংজ্ঞার অন্তর্ভুক্ত হয় তাহলে 2টা ধারায় চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। এখানে সমস্যামূলক প্রশ্ন আছে, এটা আমরা একটু সলভ করি। দেখেন, তো তার আগে একটু বলে রাখি, তাহলে প্রতারণা এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের পার্থক্য যদি আসে, পার্থক্য লিখতে পারবেন না? যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য দেখে আলম ভাই বলেন তো, প্রতারণার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আপনি কয়টা পার্থক্য পান? বলেন তো আমাদের। ধারাগত, আর বিগত, সংজ্ঞাগত, আর আচ্ছা, আর শাস্তিগত আছে, আর প্রতারণা কিন্তু স্থাবর অস্থাবর উভয়, আবার বিশ্বাসভঙ্গ স্থাবর অস্থাবর উভয়, তো এই জায়গায় সম্পত্তিগত পার্থক্য হয় না। উদাহরণগত দিতে পারেন। আবার ইংলিশ আইন, ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, এটার নাম এমবেজলমেন্ট নাকি, আর তারপরে ইংরেজি প্রতিশব্দ, এরকম করতে করতে অনেকগুলাই হয়ে যায়। জামিন যোগ্যর কথা যদি বলি, প্রতারণা হচ্ছে জামিন যোগ্য, আর বিশ্বাসযোগ্য হচ্ছে কি জামিন অযোগ্য। জামিন অযোগ্য। এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আছে, একটু পড়ি, এটা কতদিনের যদিও। ক, খ, ক, গ এবং উমা পাইছেন? একটি ডাকাতি সংগঠন। না না না, একক তো জানি খাইতে। ক, খ, গ, ঘ এবং উমা কি করেছে? ডাকাতি। ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডাকাতিতে আবার চুরি হয় কেমনে? ডাকাতিতে চুরি হওয়া বলতে বোঝাচ্ছে যে ডাকাতি করে যে জিনিসপত্র ছিনাই নিছে সেটা। দ্রব্যাদির মধ্যে ক্ষয়ের দখল থেকে একটি মোবাইল ফোন এবং চয়ের দখল হতে একটি স্বর্ণের হার উদ্ধার করেছে। ক্ষয়ের কাছ থেকে মোবাইল ফোন নিছে, বাট চয়ের কাছ থেকে স্বর্ণের হার নিছে। চ কি ডাকাত দলের সদস্য ছিল? দেখেন তো, ছিল? ছিল না। না স্যার। তাহলে আউটসাইডার, মানে সে মূল অপরাধী না, মানে সে ডাকাত দলের সাথে ছিল না, বাট তার কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। চ হারটি চুরি হওয়া দ্রব্য জেনেই, চুরি হওয়া দ্রব্য জেনেই মানে হলো যে ডাকাতি হওয়া দ্রব্য জেনেই তা ঘয়ের নিকট থেকে গ্রহণ করেছে। ঘ হচ্ছে কি একজন ডাকাত। ক, খ, গ, ঘ, ঙ এবং চ, ক, খ, গ, ঘ, ঙ, এই 5জন তো ডাকাতি করছে। আর চ, এই 6জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 395 ও 412 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আপনি কি সকলকে উভয় দ্বারা শাস্তি দিতে পারবেন কিনা? শুনেন, ডাকাতির শাস্তি বলেছে 395 ধারায়, আর ডাকাতির করার ফলাফলে যে লব্ধ মাল, এই মালামাল যদি কেউ গ্রহণ করে তার সাজা হলো 412 ধারায়। 12 দ্বারা। এই জায়গায় ডাকাতি করছে ক, খ, গ, ঘ আর উম, এর 5জনের বিরুদ্ধে 395 চার্জ গঠন করা কি আছে, ঠিক আছে, কিন্তু এই 5জনের বিরুদ্ধে আবার কোন ধারা আসবে না? 412 আসবে না। আবার সহজে
সে তো ডাকাতি করে নাই, তো তার বিরুদ্ধে তার 395টার চার্জ গঠন কি হবে না, আসবে কিন্তু না, তার বিরুদ্ধে কোনটা হতে পারে? 412। 412 হতে 412 পারে। ডাকাতি লব্ধ মাল জেনে শুনেই গ্রহণ করেছে। বুঝতে পারছেন? তো একটু যদি আমরা পড়ি যে বিচার্য বিষয় সকলকে উভয় ধারা হবে, ধারা হয়ে গেছে, উভয় ধারায় শাস্তি দেওয়া যাবে কিনা তা আলোচনা করতে হবে। ক খ গ ঘ এবং উমা আসামিদের দণ্ডবিধি 395 ধারায় শুধুমাত্র ডাকাতি সংগঠনের জন্য শাস্তি প্রদান করা যাবে, এবং চ কে দণ্ডবিধি 412 ধারায় ডাকাতি সংগঠনের লব্ধমাল অসাধুভাবে গ্রহণের জন্য শাস্তি প্রদান করা যাবে। যেহেতু চ ডাকাত দলের সদস্য না, তাই তাকে 395 ধারায় দণ্ডিত করা কি যাবে না। অন্যদিকে চ যেহেতু হাটি চুরি হওয়া দ্রব্য জেনেও ভয়ের নিকট থেকে গ্রহণ করেছে, তাই সে দণ্ডবিধি 412 ধারায় ডাকাতি সংগঠনকালে লব্ধ সম্পত্তি গ্রহণের অপরাধ করেছে। এই কারণে চকে 412 ধারায় দণ্ডিত করা যাবে, কিন্তু 395 ধারায় দণ্ডিত করা যাবে না। সিদ্ধান্ত: সুতরাং আইনের বিধান অনুযায়ী উপরোক্ত ঘটনায় ক খ গ ঘ এবং উমকে দণ্ডবিধি 395 ধারায় এবং চকে 412 ধারায় একত্রে শাস্তি দেওয়া যাবে। তবে সকল আসামিকে 395 এবং 412 ধারায় শাস্তি দেওয়া যাবে না। চকে 412 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। বুঝতেন কিনা আপনারা? কারণ ডাকাতি করছে তো ক খ গ ঘ উম, তাদের ক্ষেত্রে 395 যৌক্তিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 412 আনা যাবে না। আবার যার কাছ থেকে ডাকাতির মাল উদ্ধার করছে চ, তার ক্ষেত্রে 412ই ঠিক আছে, তার ক্ষেত্রে তো ডাকাতির 395 আনা যাবে। একটা দারুণ প্রশ্ন এসেছিল একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, দেখেন, রহিম এবং ফরিদ পরস্পরের বন্ধু, 10 বছর যাবত অংশীদারি ব্যবসার এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে দণ্ডবিধি 406 420 মামলা দায়ের করে। রহিম আর ফরিদ হচ্ছে পরস্পর কি বলেন বন্ধু, তারা একসাথে কি করে ব্যবসা করে, কিন্তু 10 বছর ধরে ব্যবসা করে। হঠাৎ ফরিদ ওই ব্যবসার হিসাব ঠিকঠাক মতো না দেওয়ায় রহিম ফরিদের বিরুদ্ধে কত ধারার মামলা করে? 406 আর 420 মামলা করে। ঠিক আছে? তো এখন ফরিদের বিরুদ্ধে তো মামলা করে ফেলছে, এখন ফরিদের প্রতিকার কি? ফরিদের প্রতিকার কি? আইনানুগ পর্যালোচনা দেখেন, ফরিদের বিরুদ্ধে দায়েরকৃত 406 420 মামলাটি রক্ষণীয় নয়, তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারা অনুযায়ী হাইকোর্টে আবেদন করার পরামর্শ প্রদান করা যায়। মানে আইনজীবী হিসেবে বলতেছি যে ফরিদের বিরুদ্ধে যে 406 420 যে মামলাটা হয়েছে, এই মামলাটা রক্ষণীয় নয়। মানে এই ঘটনার উপর 406 420 মামলা করা যায় না। কেন যায় না দেখেন, নাসির উদ্দিন মাহমুদ বনাম মুমতাজ উদ্দিন আহমেদ 36 ডিএলআর 14 মামলায় সিদ্ধান্ত প্রদান করা হয় যে অংশীদারি ব্যবসায় হিসাব না দেওয়া 405 ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের মধ্যে পড়ে না। ওই মামলায় বলা হয়েছে যে যদি কেউ অংশীদারি ব্যবসা করে এবং অংশীদারি ব্যবসায় যদি কেউ হিসাব না দেয়, হিসাব না দিলে সেটা কি হবে না? বিশ্বাসভঙ্গ হবে না। কোনো অংশীদারকে হিসাব প্রদান না করার জন্য বা যে ক্ষেত্রে হিসাব দেওয়া হয়নি, সেক্ষেত্রে অন্য অংশীদার তার লভ্যাংশ তুলে নিলে দণ্ডবিধির 406 ধারায় উক্ত অংশীদারকে অভিযুক্ত করা যায় না, বা এক্ষেত্রে 406 ধারায় ফরিদের বিরুদ্ধে মামলা চলে না। বুঝতে পারছেন? আমি অংশীদারের ব্যবসায় হিসাব নাই দিলাম, কিন্তু আমার যে মূলধন ছিল আমি এটা কি নিছি? তুলে নিছি, তাহলে এটা তো আমার বিশ্বাসভঙ্গ হয় নাই। অত্র মামলাটি 561 ক ধারা অনুযায়ী বাতিল হবে। এই মামলাটা আমি বাতিলের আবেদন করব, আসামি হিসেবে কোয়াশমেন্টের আবেদন করব। কোথায়? হাইকোর্ট ডিভিশনে। কত ধারায়? 561 ক ধারায়। এবং উপরের মামলা রেফারেন্স অনুযায়ী যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রক্ষণীয় না হয়, তাহলে 420 ধারার প্রতারণার অভিযোগও রক্ষণীয় নয়। এবং উপরের মামলা রেফারেন্স অনুযায়ী যেহেতু সে জায়গায় বিশ্বাসভঙ্গই নাই, তো সেখানে চিটিং থাকারও কি ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। কারণ অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে তো কেউ কাউরে ভুলভাল বুঝাইছে, তঞ্চকতা প্রতারণা কিন্তু ছিল না। তো এখানে চিটিং এর কোনো মানে 420 কোনো সুযোগ নাই। সিদ্ধান্ত দেখেন, সুতরাং ফরিদকে এটা পরামর্শ দেওয়া যায় যে যেহেতু অংশীদারকে হিসাব না দেওয়া 405 ধারা অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গ নয়, সেহেতু 406 ধারায় অর্থ মামলাটি তার বিরুদ্ধে কি রক্ষণীয় নয়। একইভাবে অংশীদারকে হিসাব না দেওয়া 420 ধারা অনুযায়ী কি প্রতারণাও নয়। সুতরাং ফরিদের বিরুদ্ধে 406
বা 420 ধারার মামলাটি কি নয়, রক্ষণীয় নয়। তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে 561 ক ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে আবেদন করার কি দেয়, পরামর্শ প্রদান করা যায়। বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্ন যদি আপনি লিখতে চান, তাহলে এই মামলার রেফারেন্সটা অবশ্যই আপনার কি থাকা লাগে, জানা থাকা লাগে। আর যদি একান্ত ভুলেই যান, তাহলে বলতে হবে কি, উচ্চ আদালতের নজির অনুযায়ী। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ সমস্যামূলক প্রশ্ন এখন পড়বো, সেটা দেখেন। কোনো লাভ না হলেও এ, বি, সি, ডি এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ জমার টাক জমার টাকা হতে ডিভাইডেন্ড বা ব্যবসার লভ্যাংশ প্রদান করে জমাদানকারীদের বেআইনিভাবে ক্ষতি করে। পরিচালকগণের দায়িত্ব আলোচনা করো। ডিভাইডেন্ড একটা, মানে আপনারা যারা বিশেষ করে বাণিজ্যিক বিভাগে পড়াশোনা করতেন, বা আমরা যখন এলএলবি তে কোম্পানি আইন পড়েছেন, তো ওখানে ডিভাইডেন্ড শব্দের অর্থ কি, ব্যবসার লভ্যাংশ। ঠিক আছে, মানে যেটা লাভ হয়। এখন ব্যাংক থেকে যখন লাভ হয়, তখন ব্যাংকের যারা আপনার শেয়ার আছে, তারা ওই লাভ থেকে টাকা পয়সা কি, লাভের টাকা ভাগ করে নিবে। কিন্তু যদি লাভ না হয়, তাহলে গ্রাহকের টাকা থেকে তো ওই লাভের টাকা কিন্তু নেওয়া যাবে না। কিন্তু ব্যাংকের যারা পরিচালকগণ ABCDE, তারা হচ্ছে যে ব্যাংকে যদি কোনো গ্রাহক টাকা রাখে, সেই টাকার নিশ্চয়তা প্রদান করা তাদের একমাত্র দায়িত্ব। কিন্তু তারা ওই টাকা থেকে লাভ না হওয়া সত্ত্বেও লভ্যাংশ আর একজন ব্যাংকের ধরেন যারা মালিক, তাদের কি করেছে, প্রদান করেছে, বা নিজেরা লভ্যাংশ তুলে নিছে, পরিচালক ব্রান্ডাই লভ্যাংশ তুলে নিছে। যে যদিও ব্যাংক থেকে লাভ হয় নাই, তথাপি ব্যাংকের মূল যে টাকা, সেখান থেকে কি নিয়ে নিছে, লভ্যাংশ তুলে নিছেন। কিন্তু লাভ, অ্যাকচুয়ালি লভ্যাংশ তুলে নেওয়ার কথা কখন, যখন ব্যবসায় লাভ হবে। তো তারা এখানে ওই লভ্যাংশ তুলে নিয়ে যে ব্যাংকে যারা টাকা রেখেছিল তাদের স্বার্থকে কি করেছে, ক্ষুণ্ণ করেছে। তাহলে যদি কেউ এই কোনো স্বার্থ বা কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো জিনিস রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে যদি কেউ তারা ওই স্বার্থকে ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ করে, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ হচ্ছে দণ্ডবিধি 418 ধারায়। কত ধারায় বলে, 418 ধারায়। তাই এই জায়গায় যে ABCD এবং ই পদ্মা ব্যাংকের যে পরিচালকগণ, তারা দণ্ডবিধির কত ধারায় অপরাধ করেছে, 418 ধারার অপরাধ করেছে। একটু পড়ি দেখেন। ABCD এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ দণ্ডবিধির 418 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 418 ধারায় বিধান করা হয়েছে, যদি কোনো ব্যক্তি এরূপ জ্ঞান সহ প্রতারণা করে, যদি কোনো ব্যক্তি কি করে, এরূপ জ্ঞান সহ প্রতারণা করে যে সে সম্ভবত প্রতারণাটি যে লেনদেন সম্পর্কিত, সেই লেনদেনের ব্যাপারে যে ব্যক্তির স্বার্থ সংরক্ষণ করার জন্য কোনো আইনি বা চুক্তি অনুযায়ী বাধ্য, সেই ব্যক্তি যদি কোনো অন্যায় ক্ষতি সাধন করে, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটার অর্থ কি, মানে যদি কোনো ব্যক্তি কোনো লেনদেন বা কোনো হিসাব সংক্রান্ত বিষয়ে স্বার্থ রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, স্বার্থ রক্ষার জন্য কি দায়িত্বপ্রাপ্ত হয়, পরবর্তীতে সে যদি জেনে ওখান থেকে কোনো কি করে, ক্ষতি সাধন করে, তাহলে সে দায়ী হবে দণ্ডবিধির কত ধারায়, 418 ধারায়। যেহেতু কোনো লাভ না করলেও ABCD এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ পদ্মা ব্যাংকের জমা টাকা হতে ডিভাইডেন্ড প্রদান করে জমাদানকারীদের বেআইনি ভাবে কি করেছে, ক্ষতি সাধন করেছে, এবং যেহেতু উক্ত পরিচালকগণ জমাদানকারীদের স্বার্থ রক্ষার্থে আইনত বাধ্য ছিল, পরিচালকগণ বাধ্য ছিল না, ডেফিনেটলি বাধ্য ছিল, এবং তারা জানতো যে লভ্যাংশ প্রদান করা হলে জমাদানকারীদের স্বার্থ কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, সেহেতু এমনটা জেনে প্রতারণা করা দণ্ডবিধি 418 ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে। সিদ্ধান্ত, সুতরাং ABCD এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ 418 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত, 3 বছর পর্যন্ত হতে পারে, এবং কি দণ্ডে দণ্ডিত বা উভয় দণ্ডে দণ্ডিত, বা অর্থদণ্ড বা উভয়, এখানে বা অর্থদণ্ড শব্দটা লেখা হয় নাই, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর যতগুলো প্রশ্ন আছে এগুলো আমরা এক একবার পড়ে যাই, এগুলো এমনিতেই পারবো। এটা যদি একটু পড়ি,
যে এ রাস্তায় একটি দামি মোবাইল সেট পেলো, এ জানতো না যে ওই মোবাইল সেটের মালিককে, মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে এই উক্ত মোবাইল সেট বিক্রি করে দিল। এ কোন অপরাধে দোষী? কোন অপরাধ? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। কত ধারা? 403। 403 আলোচনা করে দিবেন। তারপরটা দেখেন, এ উচ্চ বেতনে চাকরি দিয়ে বি কে বিদেশ পাঠানোর কথা বলে বি কে 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে, কিন্তু শেষ পর্যন্ত এ বি কে বিদেশে পাঠায় না এবং টাকা নেওয়ার কথা অস্বীকার করে। এ কোন ধরনের অপরাধ করছে? প্রতারণা। এবং এই জায়গায় সে সাজা পাবে 420-এ। কততে? 420-এ। আর যদি দীর্ঘদিন ধরে চুক্তির সম্পর্ক থাকে তাহলে 420-এর সাথে যোগ হবে কত? 406। 406। স্যার বলে এইখানে তো স্যার প্রলুব্ধ করছে স্যার, 5 লাখ টাকা তো নেয় নাই স্যার, তাহলে এনে 517 কেন হইলো না স্যার? এই জায়গায় দেয় নাই আপনারা কে বলছে? 5 লাখ স্যার টাকা দিতে প্রলুব্ধ করে। দিতে প্রলুব্ধ করে মানে কি? টাকা নিয়ে নিছে। স্যার আচ্ছা ঠিক আছে স্যার। 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে। দিতে প্রলুব্ধ করে বুঝায় যে বলছে যে দেওয়া কি হয়ে গেছে। জি আচ্ছা, স্যার বুঝতে এ বি কে নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানে উৎসাহিত করে যে, এই নিশ্চয়তায় 20 লক্ষ টাকা প্রদানে উৎসাহিত করে যে ওই টাকা দিয়ে এ 20টি এনওসি এবং ভিসা সংগ্রহ করে দিবে, কিন্তু এ উক্ত প্রতিশ্রুতি রক্ষা করতে কি হয়? ব্যর্থ হয় এবং বি এর থেকে টাকা নেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে অস্বীকার করে। পিয়াল, আপনার প্রশ্নের উত্তর আগের প্রশ্নের পরের লাইন দেখেন। ওই যে প্রলুব্ধ করে এবং টাকা নেওয়ার কথা কি করে? অস্বীকার করে। পাইছেন আগের প্রশ্নে? পিয়াল দেখছেন? জি স্যার পাইছি স্যার। টাকা যদি নাই নেবে তার কি অস্বীকার করার দরকার আছে? স্যার পরে দরকার ক্লিয়ার নেই। হয়েছে। আচ্ছা, বুঝছি স্যার। তাহলে 20টি এনওসি এবং ভিসা সংগ্রহ করে দিবে, কিন্তু এ উক্ত প্রতিশ্রুতি রক্ষার্থে কি করে? ব্যর্থ হয় এবং বি এর নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে কি করেছে? অস্বীকার করেছে। দ্য পেনাল কোড 1860-এর এ কোন ধারা অপরাধ করেছে? 420 করেছে, এটা কনফার্ম। 406 থাকতেও পারে, নাও পারে, কিন্তু মামলা কিন্তু কোর্টে 406 420-এই সাধারণত হয়। আচ্ছা, একই ধরনের অপরাধ, ঠিক আছে। 2022 সালের পরীক্ষা একটা প্রশ্ন আসছে, এটা একটু পড়ি। এক্স ওয়ের নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেন এবং তা 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে। নির্ধারিত তারিখে এক্স পরিশোধ না করলে ওয়াই দেওয়ানি আদালতে মামলা করেন। ওয়াই দেওয়ানি আদালতে কি করছে? মামলা করছে। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলাও করতে চান। আইনজীবী হিসেবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখকে ওয়াই কে পরামর্শ দিন। মানে সে, ওয়াই অলরেডি একটা কি মামলা করেছে? দেওয়ানি মামলা করেছে, এখন সাথে একটা ফৌজদারি মামলাও করতে চায়। এখন বাস্তবে হইলে ফৌজদারি মামলা করা যাইতো, কিন্তু প্রশ্ন যা বলছে না, কেমনে হয় না? আইনগত পর্যালোচনা একটু পড়ি, দেখেন। ওই ফৌজদারি আদালতে মামলা করতে পারবে না, কারণ দেনাদার এক্স কে যে ঋণ নেন তার নির্ধারিত সময় পরিশোধ করতে পারেননি, যেটি একটি দেওয়ানি অপরাধ, এবং পাওনাদার ওয়াই ইতিমধ্যে দেওয়ানি আদালতে প্রতিকার প্রার্থনা করেছেন। যেহেতু দেনাদার এক্স শুধুমাত্র নির্ধারিত তারিখে পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছেন, এই বাইরে তিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি এবং তার দিক থেকে কোনরূপ অসাধু উদ্দেশ্য প্রতীয়মান হয়নি, তাই করা যায় না, ফৌজদারি মামলা করা যায় না। তবে দেখেন, তবে যদি দেনাদার এক্স এর কোনরূপ অসাধু উদ্দেশ্য থাকতো বা প্রতারণার আশ্রয় গ্রহণ করত, তাহলে ফৌজদারি কার্যবিধির 417 ধারায় কি করা যেত? মামলা করা। যেহেতু যেহেতু এরূপ কিছুই নেই, তাই ওয়াই ফৌজদারি প্রতিকার পাবে না। অতএব ওয়াই এর প্রতি আমার পরামর্শ থাকবে, তিনি যেন এক্স এর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে কি থাকে? বিরত থাকে। কোনটা? ফৌজদারি কার্যবিধি না, দণ্ডবিধি। দণ্ডবিধি, দণ্ডবিধি 417 ধারায়, দণ্ডবিধির 417 ধারায় মামলা করা যেত। সুতরাং ওয়ের প্রতি আমার পরামর্শ থাকবে, তিনি যেন এক্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে কি থাকেন? বিরত থাকেন। এখন কেউ আবার এই পরামর্শ দিও না যে টাকা যেহেতু নেছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, একটা ফৌজদারি মামলা করিয়ে দেবো ঘটনা সাজাইয়া। এই পরামর্শ দিবেন পরীক্ষার খাতায়, বাস্তবে উকিল সাহেবরা করবে, কিন্তু পরীক্ষার খাতায় এই পরামর্শ যেন দিয়েন না।
তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আর আগামী দিন আমরা ইনশাল্লাহ দণ্ডবিধি শেষ করে ফেলবো। আগামী দিন খুব বেশি নাই, এই জালিয়াতি টালিয়াতি যা যা আছে ইনশাল্লাহ আগামী দিন আমরা আলোচনা করে শেষ করতে পারবো আগামী রোববার। এবং খুব শীঘ্রই তাহলে আমাদের আহ দণ্ডবিধি শেষ হয়ে গেলে আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করবো। বুঝতে পারছেন? যে বা যারা এখানে আসুক না আসুক এটা তার ব্যাপার, আমরা কিন্তু আমাদের পথ চলা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।